দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকা এবং ইরান যুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো হরমুজ প্রণালী চালু করা। সেখানে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। ইরান ও ওমান নিজেদের আঞ্চলিক সমুদ্র সীমা ব্যবহার করে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণে সম্মত হয়েছে। 2 থেকে 4 মাস বা তার বেশি মেয়াদের জন্য এই সামরিক করিডোরটি ব্যবহৃত হবে। হরমুজ প্রণালীতে ট্রাফিক নিয়ন্ত্রণে ইরানের কোনো প্রকার কর্তৃত্ব কিংবা টোল আদায়ের দাবি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়েছে ওমানের সাথে চুক্তি হলেও আমেরিকার নৌ অবরোধ না উঠলে এবং ইরানের উপকূলীয় অধিকার না মানলে প্রণালীটি পুরোপুরি নিরাপদ বা উন্মুক্ত হবে না। পাশাপাশি রয়টার্স তাদের এক্সক্লুসিভ একটা রিপোর্টে প্রকাশ করেছে যে ট্রাম্প প্রশাসনের হামলা বন্ধ করা এবং কূটনৈতিক সমাধানে না পৌঁছালে উপসাগরীয় অঞ্চলের তেল ক্ষেত্র, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধন কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর স্পষ্ট একটা হুমকি দিয়েছে ইরান। এবং হামলা ঠেকাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তানের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা করেছেন। তেহরানের বার্তা ছিল পরিষ্কার, কূটনীতি এই অঞ্চলকে বড় ধরনের ধ্বংসযজ্ঞ থেকে বাঁচানোর একমাত্র পথ। এবং ইরান এই হুমকির পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সরাসরি কথা বলেছেন এবং সামরিক পদক্ষেপ স্থগিত রেখে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে আলোচনার আহ্বান জানিয়েছেন। পরবর্তীতে আমরা দেখেছি 2 আগস্ট ট্রাম্প হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে সমাধান যাই হোক, এই 6ষ্ঠ মাসে চলমান যুদ্ধ নিয়ে বেশ বিপাকে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী নভেম্বরে মিড টার্ম নির্বাচন ঘনিয়ে আসায় উচ্চ পেট্রোল দাম এবং কম জনপ্রিয়তার মুখে ট্রাম্পকে এখন বেশ কিছু খারাপ বিকল্পের মধ্য থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। ইরান এবং ওমানের মধ্যে প্রস্তাবিত চুক্তির ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর তেহরান এমন কিছু নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে যা যুদ্ধের আগে তাদের ছিল না। এটিকে ট্রাম্প প্রশাসনের একটি বড় নতি স্বীকার হিসেবে দেখা হচ্ছে। এছাড়া যুদ্ধাস্ত্র কমে যাওয়ায় খবর প্রকাশিত হয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার খবরে ব্যাপক ক্ষেপেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই জন্য দায়ীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার পরিকল্পনা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কিছুই পরিকল্পনা করছেন, কিন্তু সবকিছুই হয়তো তার হাতে নেই বলে এই পরিস্থিতিগুলো ভিন্ন হচ্ছে। আর ভিন্নতম পরিস্থিতিতে আমরা আজকের আলোচনার সূচনা করছি। আমাদের সাথে যোগ দিচ্ছেন আলোচক হিসেবে টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আমাদের সাথে যোগ দিচ্ছেন সেন্ট মেরি কলেজ ইন্ডিয়ানার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, প্রেসিডেন্ট বিপাকে পড়ার অনেকগুলো কারণ হিসেবে একটি কারণ উল্লেখ করা হচ্ছে দেশব্যাপী পেট্রোলের দাম, গ্যাসের দাম অর্থাৎ তেলের দাম বেড়ে গিয়েছে অনেকটুকু। কিন্তু প্রেসিডেন্ট আজকে যে বক্তব্যটি দিয়েছেন আমি একটু শুনলাম, শুনে আমার কাছে মনে হলো তিনি কোথাকার সংখ্যাগুলো উল্লেখ করছেন। তিনি বলছেন আইওয়াতে 1.59 করে গ্যালন পাওয়া যাচ্ছে, এই ধরনের করে কিছু সংখ্যা তিনি দিচ্ছেন এবং একই সাথে ইরান ইস্যুতে তিনি কথা বলেছেন। খুব ছোট্ট একটা বক্তব্য, সেটা শুনে আসছি, তারপর আপনাকে প্রশ্ন করছি। We had oil down to less than 2 in many places like Iowa. Oil was down to gasoline was down at numbers that people hadn't seen in years. $1.85, $1.95 for the past Tuesday. I was in Iowa at a stop, and we had $1.95, another one $1.85 a gallon, and we'll see those days pretty soon again, based on everything I see. As soon as the war ends, and I think it's going to end pretty soon. I don't think they can go much longer. Yeah. তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন সেটি হলো যে খুবই দ্রুত ইরান যুদ্ধটা শেষ করার বিষয়ে তিনি ভাবছেন, কিন্তু কয়েকটা জায়গায় মানে আটকে আছে যেসব জায়গায়, সেগুলো হলো একটা বিষয় হলো যে ইরান কি টোল আদায় করবে, এটি কি আমেরিকা মেনে নেবে যে আমেরিকার জাহাজ ইরানের হরমুজ প্রণালী দিয়ে টোল দিয়ে তারপরে দেশে ফিরবে। ইসরায়েলের জাহাজ আছে, অন্যান্য পশ্চিমা দেশগুলোর জাহাজ আছে, সেটি আমেরিকা কেন মানবে, কতটা বিপাকে আছে আমেরিকা। আমরা এই প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে নেব। ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা, বিরতি থেকে ফিরেই প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছ থেকে এই প্রশ্নটির উত্তর নেব। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, প্রশ্নটি রেখে গিয়েছিলাম আপনার কাছে যে আমাদের প্রেসিডেন্ট বর্তমানে কতটা বিপাকে আছেন যে তাকে অনেক কিছুই এখন বাধ্য হয়ে গিলতে হচ্ছে, মানতে হচ্ছে, সহ্য করে নিতে হচ্ছে।
আচ্ছা, আমি কয়েকদিন আগে একটা নতুন শব্দ শিখলাম, জাগ জোয়াং। এটা হচ্ছে দাবা খেলার সময় এমন একটা অবস্থা হতে পারে যখন কোনো ভালো চাল আর অবশিষ্ট নাই। আপনি যেভাবে আপনার গুটি চালবেন এটাতে আপনার ক্ষতি হবে, কিন্তু আপনার কিছুই করার নাই, কোনো না কোনো খারাপ অপশন বেছে নিতে হবে। তো আমার কাছে মনে হয় এই শব্দটি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে একদমই অ্যাপ্রোপ্রিয়েট। উনি এমন একটা অবস্থায় আছেন যেখান থেকে কোনো উত্তরণের কোনো ভালো পথ নাই। প্রথমে মেটেরিয়াল দিকটা বলি। আপনার আমাদের যত স্টক পাইল ছিল মিসাইলে, তার মোটামুটি ধারণা করা হচ্ছে 70 থেকে 80% শেষ হয়ে গেছে। এবং এই যুদ্ধ শুরু করার আগে 27শে ফেব্রুয়ারিতে যে পরিমাণ স্টক পাইল ছিল, সেই জায়গায় ফিরতে হলে 2031 বা 32 পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটা তো একটা মেটেরিয়াল জিনিস, এটা তো আপনার কোনোভাবেই এটাকে আপনি যাই বলেন না কেন, যাই কিছু করেন না করেন, এটা ম্যানিপুলেট করা যাবে না। যদিও আমরা দেখছি অনেক রিয়ালিটি নিয়ে যে ট্রাম্প বলছেন আইওয়া সত্যি যদি তেলের দাম আপনার 2 টাকার কম হয় তাহলে সবাই আইওয়া গিয়ে তেল নিয়ে আসবে, এখন এরকম একটা অবস্থা। হ্যাঁ, বিশেষ করে ক্যালিফোর্নিয়া থেকে। হ্যাঁ, রাইট। ক্যালিফোর্নিয়া তো 8 টাকা 9 টাকার কথা শুনছি, মানে $8 $9 কথা শুনছি। আচ্ছা, হ্যাঁ, তো এখন এটা হচ্ছে একটা সবচেয়ে বড় একটা জিনিস যেটা মেটেরিয়াল, এবং এই কারণে কিন্তু আপনার ইউক্রেনে তারা লেটেস্ট তাদের যখন তারা আক্রান্ত হলো, কিন্তু আমাদের আমেরিকার আর দেওয়ার মতো ইউক্রেনকে তেমন কিছু নাই। সেই জন্যই কিন্তু কথা হচ্ছে যে তারা তার পেট্রিয়ট মিসাইল উৎপাদন করতে পারবে, সেটাও এত সহজ না। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে আরো কতগুলো যেগুলো আভ্যন্তরীণ দিক, যেটা আপনি জনপ্রিয়তার কথা বলছেন, তারপর মধ্যবর্তী নির্বাচন এগিয়ে আসছে। তো এই সমস্ত দিক থেকে দেখলে ইরান খুব ভালো মতোই এই টাইম লাইনটা নিয়ে অবগত। তারা এমন একটা জায়গায় আমেরিকাকে নিয়ে এসছে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে, যে এখান থেকে কোনো ভালো চুক্তি, কোনো ডিপ্লোম্যাটিক চুক্তি আসলে সম্ভব না, কারণ ইরান আর আমেরিকাকে বিশ্বাস করছে না। আমরা কদিন আগে দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন যে হ্যাঁ, শান্তির কথা হচ্ছে, শান্তি চুক্তি, সেই জন্য আমি আক্রমণ করব না। কিন্তু যে চুক্তির কথা হচ্ছিল সেটা ইরান এবং ওমানের মধ্যে, সেখানে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। এবং তারা তাদের চুক্তি তারা মানে তারা রাজি হয়েছে যে যত আপনার হরমুজ দিকে জাহাজ যাবে, তারা যাওয়ার পথে ইরানের ইরানের পাশে যে চ্যানেল সেটা দিয়ে যাবে, এবং ফেরার পথে ওমানের পাশে যে চ্যানেল সেটা দিয়ে আসবে। এবং তারা বলেছে 5 থেকে 7% তারা কর ধারণ করছে, কিন্তু এগুলো সবকিছুই কিন্তু আপনার আপ ফর নেগোসিয়েশন। অলরেডি তারা বলেছে যে রাশিয়া এবং চীনকে তারা এই কর দিতে হবে না, এবং প্রতিটি দেশের ক্ষেত্রেই কিন্তু ইটস আপ ফর নেগোসিয়েশন। এবং এটা হয়তো শেষ পর্যন্ত হয়তো একটা সামান্য পরিমাণ কর থাকবে, কিন্তু এটা কিন্তু এই লেভেলে থাকবে না। এবং 2 নম্বর কথা, যখন এই তারা চুক্তি করছে, তখন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন আমরা ইরানের যে বিপুল পরিমাণে অর্থ সম্পদ আমরা কি বলবো মানে দখল করে আছি, সেইখান থেকে বিভিন্ন জাহাজকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তখন ইরান বলেছে যে যেই জাহাজ এই ক্ষতিপূরণ নেবে তারা হরমুজ প্রণালী দিয়ে আর যেতেই পারবে। তো তখন কিন্তু অন্য জাহাজগুলোও কিন্তু ওরা এই মানে এটা প্রত্যাখ্যান করেছে যে তারা এই টাকা চায় না। হ্যাঁ, তো এখন এমন একটা জায়গায় আছে যে আমেরিকা তো এটা মানতেই পারবে না, কিন্তু এটা না মেনে আসলে কোনো উপায় নাই। এটা ওকে। এখন ফেস সেভিং যে জিনিসটা আমেরিকা চাচ্ছে কোনো না কোনো ভাবে এখান থেকে ফেরতে, কিন্তু ইরান আসলে এটা ইরান দিবে না। ইরানের এখন এমন একটা মানে বার্গেনিং চিপ তাদের হাতে গেছে, তো এটা তো তারা ব্যবহার করবে। এবং আরেকটা কথা, আমরা ইরানের মনস্তত্ত্বটাও চিন্তা করে দেখেন যে তাদের তো বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, ধন সম্পদ, তারপর ইনফ্রাস্ট্রাকচার, মানুষ, তাই না? তো এই সময় তারা এই 50 বছর পরে তারা হয়তো জীবনের প্রথম এরকম একটা বার্গেনিং এর একটা ভালো অবস্থানে আছে। তারা কেন তারা নেগোশিয়েট করবে? তারা এই আমেরিকাকে, তারা এই ট্রাম্প প্রেসিডেন্সির পতন এবং আমেরিকান এম্পায়ারের পতন না হওয়া পর্যন্ত তারা করবে না। এবং আমরা কিন্তু এভাবে জোরে সোরে না বললেও আপনার যেটা তাদের একটা বিরাট দাবি ছিল যে বেস থাকতে পারবে না মধ্যপ্রাচ্যে, সেটা কিন্তু অলমোস্ট সত্যি হয়ে গেছে। কারণ এখন কিন্তু আমেরিকার যে সমস্ত বেস গুলো এমন ক্ষতি হয়েছে যে সেখানে সোলজার যেতে পারবে না। তো আপনার ধরুন গ্রাউন্ড ট্রুপের কথা, থিওরিটিক্যালিও যদি গ্রাউন্ড ট্রুপের কথা ভাবা হয়, গ্রাউন্ড ট্রুপ থাকবে কোথায়? বেসিক তো থাকতে পারবে না।
তাই না? তো এখন এমন ভাবে ক্ষতি করেছে, সেগুলোকে পুনর্নির্মাণ করতে যে পরিমাণে টাকা লাগবে সেটা আমার কাছে মনে হয় না যে এইটা বাজেটে পাস হবে। এবং আমার কাছে মনে হয় যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রেজেন্স একদম হয়তো শেষ হবে না, কিন্তু অনেক সীমিত হয়ে যাবে এই যুদ্ধের জি, পরে। এই তো বিষয়টি বড় নিয়েও আসবো। অর্থাৎ গালফ দেশগুলোকে ইরান যে থ্রেট দিচ্ছে সেই বিষয়টি নিয়ে শুনবো, কিন্তু তার আগে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। বিষয়টি পরিষ্কার হওয়া উচিত। বারবার করে আমরা বলছি যে এটি ইরান এবং ওমানের মধ্যে চুক্তি, নিশ্চয়ই আমেরিকার সম্মতি আছে বলে এই চুক্তিটি এতটা ইতিবাচকভাবে হচ্ছে। এখানে কি আমেরিকার কোনো ইনভলভমেন্ট আপনি দেখছেন না? ওমান কি না, কোনোভাবে আমেরিকার আমেরিকার কোনো প্রক্সি সম্মতিই হিসেবে নাই। কাজ করার আশঙ্কা আছে কিনা? না, আমেরিকার কোনো সম্মতিই নাই, কিন্তু আমেরিকার কোনো উপায় নেই। আমেরিকা তো বারবার একটা কথা বলছে যে এটা ইন্টারন্যাশনাল চ্যানেল, কিন্তু সেটা ঠিক না। কারণ এটা কিন্তু ইরানের আপনার টেরিটোরিয়াল ওয়াটার 24 মাইলের ভিতর, এটা 21 মাইলের ভিতর। হ্যাঁ, তাছাড়া আরো টেরিটোরিয়াল ওয়াটার যদি নাও হয়, আপনার সুয়েজ ক্যানালে ইজিপ্ট কর নেয়, তারপর টার্কি কর নেয় তাদের ওখানে, এরকম আরো অনেক নজির আছে। কিন্তু এখানে আমেরিকার কোনো ইনভলভমেন্ট নাই, এটাতে আমেরিকার কোনো সম্মতিও নাই। কিন্তু আমেরিকা এখানে কি করবে, এটা এটা করতে পারছে না, কারণ একটাই এটাকে পুরো ভেঙে যে অবরোধটা দিয়ে রেখেছে। আরেকটা জিনিস হচ্ছে একটা সাংঘাতিক আক্রমণ করে এটা ভেঙে দেওয়া, যেটা করতে পারবে না। কারণ অবরোধটা কখন উঠাবে, কিভাবে উঠাবে, সেটাই হচ্ছে নেক্সট। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন একটু আপনার কাছে শুনতে চাই। রয়টার্সের যে নিউজটি আমরা দেখছিলাম যে ইরান স্পষ্টত একটা হুমকি পাঠিয়েছে গালফ দেশগুলোকে, যে আমার বিরুদ্ধে গিয়ে যদি যুদ্ধে জড়াও তাহলে কিন্তু আমি ছেড়ে কথা তো বলবোই না, তোমাদের ক্ষতিটা এমন একটা পর্যায়ে করব যে তোমরা সেটা নিয়ে পস্তাবা। সো কূটনীতি একমাত্র সমাধান, তোমরা আমেরিকাকে বাধ্য করো। এর মাধ্যমে আসলে ইরান কি অনেক বড় রকম জুয়া খুলছে যে সব দেশ যদি একত্রিত হয়ে গালফের আমেরিকার সাথে জোট বেঁধে আক্রমণটা করে, যেটি আমরা দেখেছিলাম যে মাঝখানে সৌদি বিমান আমেরিকার সাথে মিলে একটা হামলাও চালিয়েছিল, সেটি ইরানের জন্য অনেক বড় রকম জুয়া হয়ে যাচ্ছে, নাকি এটি মধ্যপ্রাচ্যে আসল নিয়ন্ত্রণ ইরান প্রতিষ্ঠা করার পথে হাঁটছে? আপনি আসলে খুব একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন। প্রফেসর মোহাম্মদ অলরেডি অনেকগুলো পয়েন্ট বলেছেন, বিশেষ করে যে ইরানের হাতে যে বার্গেনিং চিপ, এই বার্গেনিং চিপের একটা বড় অংশ আসছে হচ্ছে আপনার গালফ স্টেট গুলো থেকে। দেখুন, সবাই একসাথ হয়ে আমেরিকার সাথে জোট বেঁধে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা করলে ইরান নিঃসন্দেহে বেকায়দায় পড়বে। ইরান তো আপনার কার্যত হচ্ছে সে তো একাকী যুদ্ধ করে যাচ্ছে, যদিও ভেতর থেকে আপনার হচ্ছে যে অনেক ধরনের রিমার আছে যে চায়না এবং রাশিয়া তাকে হেল্প করবে। সেটা থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু যে ক্ষয়ক্ষতিগুলো ইতোমধ্যে ঘটে গেছে সেই ক্ষয়ক্ষতিগুলোকে যদি বিবেচনায় নেন, তাহলে সম্ভাবনাটা অনেক বেশি ক্ষীণ হয়ে আসে। দেখুন, ইরান যে কাজগুলো করেছে, এই সৌদি আরব, আপনার কাতার এবং ওমান, তাদের স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে তারা হচ্ছে ইরান হামলা করেছে। স্ট্র্যাটেজিক জায়গাগুলো কি? তাদের যে তেল শোধনাগার, তাদের যে ওয়াটার ডিস্যালিনেশন, অর্থাৎ এই গালফ স্টেট গুলোর যেগুলো লাইফ লাইন, যেটা দিয়ে সে হচ্ছে যে এই দেশগুলো যা দিয়ে চলে, সেই জায়গাগুলোতে। আর এখন আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার যখন ধ্বংস হয়, সেটা রিবিল্ড করা, যেভাবে আপনার ইউএস বেস গুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বেস গুলো যদি আপনার ইভেন আপনার বাজেটও যদি পাস হয়, তারপরও আপনার রিবিল্ডিং আপনার ইট টেকস ইয়ার্স সামটাইমস। আপনি যদি ম্যাটেরিয়াল জায়গা থেকেও চিন্তা করেন, আবার স্ট্র্যাটেজিক জায়গা থেকেও চিন্তা করেন, যে দিক থেকে চিন্তা করেন যে ইরান সুবিধাজনক অবস্থানের মধ্যে রয়েছে, তো আমেরিকা যেরকম হচ্ছে হামলা করে ইরানকে পুশ করার চেষ্টা করছে যে আসো একটা ডিলে আসো আমার সাথে, এবং সেই ডিলের টার্মস কন্ডিশন আমি ঠিক করব, তুমি আমার সাথে এগ্রি হতে হবে। এটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এই চেষ্টা করছে, কিন্তু এট দ্য সেম টাইম ইরান ইউএস আপনার ফ্যাসিলিটিকে ডিরেক্টলি যতটা ক্ষতি করতে পারছে, কিন্তু তার অ্যালাই গুলোকে ক্ষতি করে সে ডিরেক্টলি মেসেজ দিয়ে বলছে তোমরা নেগোশিয়েট করো যাতে করে ইউএস একটা ডিলে আসে। তা আপনি দেখুন যে তার স্ট্র্যাটেজিক জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো এই কারণে আমার কাছে যেটি মনে হয় যে আপনার মধ্যপ্রাচ্যের যে আমেরিকার যে ডমিনেন্স এবং গালফ স্টেট গুলোর যে অনেক বহু বছর ধরে তারা মনে করেছিল যে একটা সিকিউর কন্ডিশনে, পুরো বিষয়টা আপনি যদি চিন্তা করেন, তাহলে এটা অনেকটা ভলাটাইল, একটা আপনার হচ্ছে অস্থিতিশীল হয়ে গেছে অলরেডি। তো এখানে আসলে ইরানের যে কৌশলগত অবস্থান
সেখানে যেই ডিলে করা হোক না কেন, এই ডিলে একটা বড় শেয়ার ইরানকে দিতে হবে। ওকে, আপনি দেখুন যে টোলের যে বিষয়টা, যে এখানে আপনার ওমানের সাথে যে নেগোসিয়েশনটা, এখানে একটা প্রস্তাব হচ্ছে যে ইনবাউন্ড হচ্ছে যে আপনার জাহাজগুলো হচ্ছে যে ইরানের কোস্টাল দিয়ে যাবে, আর হচ্ছে যে আউটবাউন্ড হচ্ছে যে ওমানের কোস্টাল দিয়ে যাবে। হ্যাঁ, আমেরিকা যেটা চায় যে সে কোনো ফি দিতে, তার রিপিটেড বক্তব্য মার্কো রুবিও এবং হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন সময় যেটি বলেছেন যে তারা কোনো টাকা দিবেন না, তারা হচ্ছে যে কোনো তাদের কাছ থেকে কোনো পারমিশনের কোনো ইয়ে হবে না, দে ওয়ান্ট এ ফ্রি রাউট, এবং সেটা কার্যত পসিবল। তো আপনি দেখুন সেটার বিপরীতে একটা মিড মানে ওয়াটার রাউট হচ্ছে আপনার কনসিডার করা হচ্ছে, বাট ইরান কতটা সেই জায়গায় আপনার হচ্ছে মুভ করবে সেটি অনেকটা অনিশ্চিত। এবং ইরানের গত 2 দিনে যে স্টেটমেন্ট গুলো ইরানের আপনার হচ্ছে যে গালিবাফ এবং গালিবাবাদীর কাছ থেকে আসছে, এগুলা থেকে আপনার হচ্ছে অনেকটা ক্লিয়ার যে ওমানের সাথে যে ডিলটা, সেখানে ইরান তার আগের জায়গা থেকে একটু সরে আসছে। সে আগে বলছিল টোল দিতে হবে, সে এখন বলছে না টোল দেওয়া লাগবে না, আমাকে হচ্ছে যে তুমি সার্ভিস ফি দিবে। সো আপনারা দেখেন সেটা এখন উই ডোন্ট নো এক্স্যাক্টলি যে আলটিমেটলি আপনার হচ্ছে আমেরিকা হচ্ছে এটাতে এগ্রি হয়ে যায় কিনা, কারণ সে সার্ভিসের একটা ডিমান্ড সেট করেছে, সে টোল বলছে না, মাসুল বলছে না। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা আপনি যদি চিন্তা করেন, এটি না পুরোটা আমেরিকার কাছে আছে, না মিডল ইস্ট আপনার সুবিধাজনক অবস্থানে আছে। ওকে, সে কারণে আপনার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে প্রফেসর যেটা কিছুক্ষণ আগে বলছেন যে এখন অনেকগুলো ব্যাড চয়েসের মধ্যে থেকে একটা নিতে হবে, আপনি শুরুতে বলেছেন যে তার হাতে আসলে অপশনগুলো কি, অপশনগুলো খুবই সীমিত। এটি তো থাকলোই, পাশাপাশি আপনার কাছে জানতে চাইছিলাম যে মধ্যপ্রাচ্যকে, পুরো মধ্যপ্রাচ্যকে ইরান যেভাবে হুমকি দিচ্ছে কিংবা থ্রেট করছে এবং বলছে যে তোমরা, আমরা যেভাবে বলছি সেইভাবে কূটনীতিতে আমেরিকাকে বাধ্য করো, এতে একটা বিষয় হতে পারে যে মধ্যপ্রাচ্য ইরানের নিয়ন্ত্রণ সামনের দিনে খুব শক্তভাবে প্রতিষ্ঠা হবে, আরেকটা বিষয় হতে পারে সবগুলো দেশ একেবারে কঠোরভাবে জোট বেঁধে আমেরিকার সঙ্গে ইরানের ধ্বংসের পথে নেমে যেতে পারে। আপনার কাছে কি দুটো সম্ভাবনার মধ্যে ইরান একটা আগুন নিয়ে জুয়া খেলছে এমনটা মনে হচ্ছে? না, এটি আমার কাছে মনে হচ্ছে না। এটি মনে না হওয়ার অনেকগুলো আপনার হচ্ছে বাস্তব কারণ, যেগুলো অনেকে আমাদের কাছে অনেক বেশি স্পষ্ট। দেখুন এখানে কিছু জটিলতা আছে, যেমন আপনার ওমানের সাথে যে নেগোসিয়েশনটা এখন চলছে, যে এগ্রিমেন্ট তারা বলছে যে অনেক ফাইনালে চলে গেছে, এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আনরিজলভ থেকে যাচ্ছে। সেটি হচ্ছে আমাকে একটু কনসার্ন করছে। যেমন হচ্ছে যে আপনার সৌদি এবং হচ্ছে যে ইউএইর যে আপনার শেয়ারটা বা তাদের কানেকশনটা, সেটা কিন্তু এখানে স্পষ্ট নয়। এখানে শুধু ডিসকাস হচ্ছে আপনার ওমানের সাথে। এবং কিছুক্ষণ আগে আমরা যেটা আমাদের মেহনাজাবাদ যেটি বলছিলেন যে ট্রাম্প কিন্তু, আপনি যে জুনের যে ডিলটা, সেটা যদি আপনি চিন্তা করেন, সেখানে কিন্তু অনেকগুলো বিষয় ছিল। আপনার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, মিসাইল ক্যাপাবিলিটি, তারপর হচ্ছে আপনার হরমুজ প্রণালীর আপনার যে ওপেননেস, অনেকগুলা বিষয় ছিল। সেগুলো বাদ দিয়ে এখন শুধু আপনার ডিসকাশন ওমানের সাথে যেটি হচ্ছে, ইট ইজ জাস্ট ফোকাসিং অন দি ওয়াটার রাউট। তার মানে হচ্ছে যে যদি স্ট্র্যাটেজিক্যালি আপনার গালফ স্টেট গুলো ওই সুবিধাজনক অবস্থানে থাকতো, তাহলে আজকের আলোচনাটা এখানে আসতো। এবং ইরান যে থ্রেটটা দিয়ে তার ওই অ্যাসেসমেন্টটা আছে, কারণ সেটা এস্টাবলিশ করেছে। আর মেহনাজাবাদ যেটি বলছেন যে ইরান আমেরিকা এবং তার অ্যালায়েন্সদেরকে উৎপুট নিয়ে এসেছে, এটা একদিনই ঘটে নাই কিন্তু। হ্যাঁ, আমি একটা কথা বললে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ইরান নিজেও জানতো না যে তার কাছে এই পাওয়ার আছে, যে হরমুজ প্রণালী নিয়ে সে যে গেমটা এখন সে খেলছে, এটা সে নিজেও জানতো না। এবং আমেরিকা এবং ইসরায়েলেরও এটি কোনোভাবেই তাদের নিজস্ব হিসেবের মধ্যে ছিল না যে এটি পারমাণবিক অস্ত্রের চেয়ে শক্তিশালী একটা ইকোনমিক অস্ত্র হয়ে যেতে পারে। এবং সে বারবার ইনসিস্ট করছে যে চুক্তি যাই হোক, হরমুজ প্রণালী কিন্তু আগের কন্ডিশনে। এবং এটাও ডক্টর আলাউদ্দিন, জি ডক্টর আলাউদ্দিন, এইটাও প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন একমত হবেন কিনা যে আগামী দিনে এইখানে স্থিতিশীলতা আসবে না, মানে ইরান এবং আমেরিকা ইস্যুটা এমন যে এটি কখনোই শতভাগ শান্তিপূর্ণ হবে না, এবং না হওয়ার কারণে যেটা হবে আগামী দিনে 5 দিন 7 দিন 10 দিন পর পরে এই হরমুজ প্রণালী বন্ধ করার থ্রেট দেওয়া হবে, বন্ধ করবে ইরান। কারণ ইরান
মোটামুটি আমরা যেটাকে মজা পেয়ে যাওয়ার কথা বলি সেটি কিন্তু পেয়ে গেছে, যে এই একটা জায়গা দিয়ে আমাদের অস্তিত্ব রক্ষা, আমাদের শত্রুর আক্রমণ ঠেকানো সবকিছুই করা সম্ভব। সো তারা হয়তো এটি করবে। যাই হোক, আমি একটু প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে আসি। স্পেসিফিক প্রশ্ন সেটি হলো যে, একটি হলো মধ্যপ্রাচ্যকে থ্রেট করা ইরানের জন্য ঠিক হচ্ছে কিনা, অনেক সময় কৌশলগতভাবে এটি হতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি আপনি উত্থাপন করেছিলেন, আমেরিকার যুদ্ধাস্ত্র ফুরিয়ে যাচ্ছে, এটি এটি কিভাবে সম্ভব? মানে আমেরিকা তো সবসময় বড় বড় পরাশক্তির সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে থাকার কথা, রাশিয়া, চায়না, তারা তো এখনো আসেনি। মানে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে ফুরিয়ে যাচ্ছে, এটি কি বাস্তবসম্মত হচ্ছে, না এখানেও কোন রকম কোনো খেলা চলছে কিনা? প্রথম কথা আমি বলবো, আপনি যেটা মধ্যপ্রাচ্য এবং ইরানের কথা বলছেন, আপনি যদি একবার ম্যাপটা খুলে দেখেন যে ইরানকে ঘিরে আমেরিকার সমস্ত বেস মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশে আছে। কাজে আমি বলবো যে এই যে কোন আপনি যে কথাটা বলছেন, এটা ইরান শুরু করেনি, এটা ইরান এতদিনের ভিকটিম ছিল, এখন ইরানের উচিত জবাব দিচ্ছে। কাজে আমার কাছে মনে হয় এই পার্সপেক্টিভটা খুবই জরুরি আছে। 2 নম্বর কথা, আপনার 2 নম্বর প্রশ্নটা খুবই জরুরি। এখানে আমাদের আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটাকে বুঝতে হবে। এখানে যে জিনিসটা করা হয়, আমাদের সবার, আমরা যে ট্যাক্স দেই, আমাদের করের টাকায় প্রচুর পরিমাণে আপনার এই অস্ত্র শস্ত্র এগুলো সব প্রোডাকশনে যায়, কিন্তু এগুলোর প্রোডাকশন এমন ভাবে হয় যেটাতে আপনার ম্যাক্সিমাম প্রফিট করে এই প্রাইভেট কোম্পানিরা, যারা হচ্ছে ডিফেন্স কন্ট্রাক্টর। এবং যেহেতু আমেরিকা বহু বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা কোনো সময় কোনো সমপরিমাণ কোনো দেশের সাথে তাদের যুদ্ধ করতে হয়নি, তারা তারা প্রচুর টাকা খরচ করে, বিরাট বিরাট ধরেন অনেক টাকা খরচ করে বোমা, তারপর এরোপ্লেন, জাহাজ এগুলো বানায়। এবং এটার অনেকটা এরকম যে এত বড় জিনিস, এটার সামনে কেউ দাঁড়াতে পারে। কিন্তু আমরা দেখছি যে কৌশলগত অনেক চেঞ্জ হয়েছে। আমরা দেখছি যে অনেক কম খরচে অনেক এফিশিয়েন্ট যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব। শুধুমাত্র ইরান না, আপনি হামাসের দিকে, হিজবুল্লাহর দিকে তাকান, তারা ইসরায়েলের সাথে যে টিকে আছে, মানে এটাও একটা বিস্ময়কর ব্যাপার, কারণ তাদেরও সব কিন্তু সব হোমমেড। হ্যাঁ, এবং ইরানেরও এই এত বছর 47 বছর ধরে স্যাংশন থাকার ফলে তাদের কিন্তু তাদের সমস্ত টেকনোলজি নিজের টেকনোলজি। হ্যাঁ, এবং এটা আপনি চিন্তা করেন যে আমরা যে টাকাটা দেই, হ্যাঁ, এক একটা অস্ত্র $10 মিলিয়ন দিয়ে বানাচ্ছে, আর সেখানে ইরান 40-50 হাজার টাকার আপনার মিসাইল দিয়ে ওই ইন্টারসেপ্টর গুড়িয়ে দিচ্ছে। তো শুধুমাত্র এফিসিয়েন্সির দিক দিয়ে চিন্তা করলে আপনার কাছে মনে হয় যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তারা হচ্ছে কি এমন একটা বড় জিনিস তৈরি করেছে, এখন সমস্ত প্রোডাকশন নাই হচ্ছে ওই ধরনের অস্ত্র তৈরি করার জন্য। এখন যে ফট করে, এটা তো অ্যাজাইল না যে আচ্ছা ঠিক আছে আমার এই অস্ত্রটা কাজ করছে না, এখন আমি চেঞ্জ করে অন্য রকম অস্ত্র তৈরি করব, এভাবে কিন্তু সম্ভব না। হ্যাঁ, ইভেন আপনি যদি তেলের কথা চিন্তা করেন, আমেরিকার কিন্তু এখন এনাফ তেল আছে, কিন্তু আমেরিকার শোধনাগারগুলো এমন তেলের জন্য তৈরি যেটা হচ্ছে যে সাওয়ার ক্রুড। সেই জন্য আমেরিকাকে অন্য জায়গা থেকে তেল আনতে হবে যাতে ওই শোধনাগার চলতে পারে। কাজে ইন্ডাস্ট্রিয়াল বেস একবার তৈরি হয়ে গেলে, এটা যার জন্য তৈরি হয়, এটা এরকম ইজি না যে আমি এটাকে চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, তবে অস্ত্রের যে কথা সেটা একদমই সত্যি। আমেরিকা যেহেতু সবসময় এরকম অস্ত্র ছিল, যেমন আমরা দেখেছি পূর্ববর্তী প্রেসিডেন্ট বাইডেনের সময় ইউক্রেনকে মোটামুটি যা চেয়েছে সেরকম ভাবে অস্ত্র দেওয়া হয়েছে। ইসরায়েলের এই গণহত্যা, এই জেনোসাইড, এটা তো আমেরিকার অস্ত্র দিয়েই হয়েছে। তো এখন আমাদের 80% বলছে যে স্টক পাইল শেষ হয়ে গেছে, এবং এটাকে 27শে ফেব্রুয়ারির জায়গায় নিতে গেলে 2031 বা 32 পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং আমেরিকার যে এই জিনিসগুলো যে চেঞ্জ করে এমন ধরনের যুদ্ধাস্ত্র তৈরি করবে যেটাতে আপনার যেই মানে কি বলবো, যেমন ইরানের মোকাবেলা করতে পারে, এটা কিন্তু এত সহজ না। এবং এই কারণে আমাদের তো অনেক আমেরিকার অনেক জাহাজ আছে, সেই জাহাজগুলো কিন্তু আপনার ইরানের সীমা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ আমরা একেবারেই চাই না, বা আমেরিকা একেবারেই চায় না যে ওই জাহাজের উপর কিছু হোক। কিন্তু ওই জাহাজের উপর কিছু হলে রোধ করতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প যতই বলুক ওদের নেভি সবকিছু ধ্বংস হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে, আমরা তো দেখতে পাচ্ছি এটা ফেব্রুয়ারির পর থেকে এটা শুনছি 5 মাস পর্যন্ত তাদের একদম ধ্বংস হওয়া মানে মিলিটারি আর নেভি দিয়ে তারা খুবই ভালো করে মোকাবেলা করছে।
জি, অনেক ধন্যবাদ, চমৎকার বিশ্লেষণ করেছেন আপনি ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনার কাছে একটু শুনি, সেটা হলো যে অস্ট্রের এই ঘাটতি যেটি হিসেবের মধ্যে না রাখা, সেক্ষেত্রে বড় পরাশক্তিরা তো এই ধরনের বিষয়গুলোর দিকে নজর রাখছে, রাশিয়া, চায়না, তারা নজর রাখছে যে আমেরিকা এই ধরনের পরিস্থিতি, ইরানের মতো একটা দেশকে কিভাবে সামাল দিচ্ছে, তাদের সক্ষমতা কতটুকু, এটি ইন্টেলিজেন্স সবসময় ডেটা সংগ্রহ করতে থাকে। এমন একটি পরিস্থিতি দাঁড়িয়ে মানে আমরা দেখলাম প্রেসিডেন্ট আজকে খুব হঠাৎ করে দেখলাম খেপলেনও, সিএনএন বলছিল, বিবিসি বলছে যে খেপেছে এবং বলছে কারা এইসব তথ্য ফাঁস করেছে তাদেরকে খুঁজে বের করা হবে, শাস্তির আওতায় আনা হবে। অন্যদিকে দেখলেন পিট হেগসেটের তিনি প্রশংসা করছেন, তিনি বলছেন যে না, প্রতিরক্ষা মন্ত্রী, যুদ্ধমন্ত্রী আমাদের খুব ভালো, ওয়ার সেক্রেটারি খুবই চমৎকার কাজ করছেন, সো হি ইজ গুড। মানে সবাই ধরে নিচ্ছিল যে পিট হেগসেট এটার জন্য বলি হতে পারেন, কিন্তু প্রেসিডেন্ট কেন তার প্রশংসাই করতে গেলেন? দেখুন, এখানে আপনার উনি যে খেপছেন যে আপনার শর্ট স্টক ফাইল নিয়ে যে আপনার রিপোর্টটা হয়েছে সেটার উনি খেপছেনটা কেন? মানুষ আসলে মানে আপনি সিম্পলি আপনি সাইকোলজিক্যালি চিন্তা করেন, আপনি মানে মানুষ কখন খেপে? যখন তার কাছে এনাফ পরিমাণে ম্যাটেরিয়াল বা যুক্তি থাকেন বা সাবস্টেন্স থাকেন, তখন সে কিন্তু ইমোশনালি রিয়েক্ট করে। প্রেসিডেন্ট ট্রাম্প যেটি করেছেন, তিনি হচ্ছে যে এটি লিক করেছে বা এটি খবর হয়েছে সেটার উপরে উনি খেপছেন। তো ওনার কাছে যদি সাবস্টেন্স থাকে, এভিডেন্স থাকে, উনি তো ওইটাই প্রেজেন্ট করতেন যে না আমার হচ্ছে যে স্টক পাই। উনি শুধু রেটরিক বলছেন, কথা বলছেন, শুধু উনি তো এভিডেন্স দিচ্ছেন। তো এই জায়গাটা খুবই আপনার ইম্পর্টেন্ট যে আপনার আর ট্রাম্পের আপনি পরে যে অংশটা জিজ্ঞেস করছেন, আমি মনে করি না যে আমি আসলে আমার আপনার এখানে অনেকবার এসে কথা বলার সুযোগ হয়েছে। আমি একটা জিনিস বলেছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা কনসিস্টেন্সি হচ্ছে যে ইনকনসিস্টেন্সি, যে উনি সকালে, দুপুরে এবং রাতে ওনার তিনটে স্টেটমেন্ট আপনি মানে খুব কমই আপনি কনসিস্টেন্সি খুঁজে পাবেন, মানে কোনো আগাগোড়ার কোনো মিল নেই। তো এই কারণে উনি একদিকে দিয়ে বলছে যে আমরা উই আর রিচিং এ ডিল, আরেকদিকে বলছে এই আমি তোমাকে মারাত্মকভাবে হামলা করে তোমরা ধ্বংস করে দাও। এই যে ধরেন আপনার হচ্ছে যে ইনকনসিস্টেন্সি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নিশ্চিতভাবে সেখানে আপনার হচ্ছে যে অস্ত্র ভান্ডারে বা হচ্ছে সেখানে যে স্টক আছে সেই স্টকে একটা আপনার টেনশন আছে। এখন সেটা এক্স্যাক্টলি কতটুকু যে ভিন্ন ধরনের আপনার হচ্ছে ইনফরমেশন আসছে, সেখানে হয়তো ডিফারেন্স থাকতে পারে, কিন্তু এটা ক্যাটাগরিক্যালি আপনি একেবারেই উড়িয়ে দিতে পারবেন না যে ওখানে কোনো টেনশন থাকলে তো না থাকলে তো ট্রাম্প আপনার হতো না। ট্রাম্প সরাসরি বলতেন যে না আমাদের এখানে স্পষ্টত কোনো নেই। আরেকটা আর দুই একটা পয়েন্ট একটু যোগ করি, যেটা হচ্ছে মেহনাজ আপা বলছেন, আমার কাছে মনে হচ্ছে আমাদের দর্শকরাও একটা কম্প্রিহেন্সিভ ভিউ পাবে। দেখুন, আপনি এর আগে যে প্রশ্নটা করেছেন যে আপনার মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো একসাথ হয়ে আমেরিকার সাথে যদি জোটবদ্ধ হয়ে যে ইরানকে যদি হামলা করে একটা বেকায়দায় পড়বে, নিঃসন্দেহে এটা আপনার হচ্ছে যদি এরকম হয় সেটা ইরানের মতো দেশের ট্যাকেল করাটা অতটা ইজিয়ার হবে না, এটা আমরা কম বেশি সবাই বুঝি। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আপনি যদি আফগানিস্তানের যুদ্ধ এবং ইরাকের যুদ্ধ, যেখানে অফকোর্স আপনার স্থল বাহিনী ছিল, কিন্তু সেখানে কিন্তু তার সাথে নেটো জোট ছিল। আপনি দেখেন এটা একটা মারাত্মক ধরনের একটা আমেরিকার জন্য একটা ডিভিয়েশন, আমেরিকার যে তার যে এলায়। সো আপনার এই জোটগুলো থাকার সুবিধাটা কি? আপনি তিন চার ধরনের সুবিধা পাবেন, আমি দুই তিনটা উল্লেখ করি। একটা সুবিধা হচ্ছে যে আপনার খরচগুলো শেয়ার হয়ে যায়। আপনার নেটোর আপনার কান্ট্রিগুলো তারা হচ্ছে শেয়ার করে, কারণ তাদের এগ্রিমেন্ট আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মোরাল একটা আপনার হচ্ছে যে আপনার সাপোর্ট, যেটা যে প্রধান প্রধান যে পরাশক্তিগুলো যদি এক জায়গায় থাকে, তাহলে আপনার তারা যা বলবে সেটাই ল হয়ে যায়, তারা যা বলবে সেটাই ডিসিশন হয় এবং সেটার অন্যরা মানতে বাধ্য। তো সেই জায়গাটা আপনি যদি মোরাল জায়গাটা দেখেন, যে মানে এই ইরান যুদ্ধের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাই হচ্ছে খুবই প্রবলেমেটিক। কারণ এখানে আপনার হচ্ছে যে কোনো উস্কানি ছাড়া আমেরিকা গিয়ে শুরুতে হামলা করে বসেছে, সেটি তার অন্য মিত্রদের জন্য খুবই এটা একটা অস্বস্তিকর জিনিস, যে একটা স্বাভাবিক স্টেবল পরিস্থিতির মধ্যে হঠাৎ করে গিয়ে করেছেন। তার উপর হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে শুরু থেকে এই পর্যন্ত যে দূরত্বটা তৈরি হয়েছে, সেই দূরত্বের কারণে আপনার তাদের কাছ থেকে আপনার ডিরেক্ট যে সাপোর্ট, সেই সাপোর্টটা কমে গেছে। তো কার্যত এই যুদ্ধে আমেরিকা হচ্ছে অনেকটা অ্যালোন, এবং ইসরায়েল যেই রোলটা প্লে করেছে সেই আলোচনাটা আমরা এখন হয়তো করছি না। কিন্তু আপনার আজকের যে আপনার গারিবাবাদী যেটি বলেছেন যে আমরা
আমাদের ডিল চূড়ান্ত পর্যায়ে যদি কোনো তৃতীয় পক্ষ এখানে কোনো ডিস্ট্রাকশন বা মানে বাধা, এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে, তাহলে মানে উই সি সাম হোপ। তো তৃতীয় পক্ষ বলতে কাকে বোঝানো হচ্ছে? তার মানে হচ্ছে যে আপনি আলটিমেটলি আমরা ক্লিয়ারলি অনুমেয় যে আপনার ইসরায়েল এই যুদ্ধের শুরু থেকে সে একটা প্লেয়ার, কিন্তু এখন আলোচনার মধ্যে সে নেই, কিন্তু তার তো আসলে ফোর্স আছে পেছন থেকে, তো সবকিছু আছে এবং সামনেও থাকবে, মানে সামনেও থাকবে, এমন না যে ইভেন আমেরিকাও কোনো একটা এগ্রিমেন্ট করলে সেখানেও ইসরায়েলের একটা সে থাকবে এবং প্রভাবও থাকবে সামনের দিনগুলোতে। আমি একটু প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে যাই, যে আমরা বাংলাদেশ প্রসঙ্গে ছোট্ট করে আলোচনা করতে চাই ঠিক এই কারণে যে 5ই আগস্ট গতকাল কি পার হলো। তো একদিকে বাংলাদেশে যেমন নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি, অভ্যুত্থানের দিনটিকে পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছিল, অন্যদিকে আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো সবচেয়ে বেশি যেটি ফোকাস করেছে, আল জাজিরা, রয়টার্স থেকে শুরু করে, পলাতক আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি একেবারেই সদর্পে ঘোষণা দিয়েছেন, আমি আসবো, ফিরবো, বীরের ভেসে ফিরবো, আমার নেতা কর্মীদেরকে নিয়ে আমি কাজ করব, এবং একই সাথে তার দলকে ব্যান তুলে নেওয়া থেকে শুরু করে নির্যাতন, নানা ধরনের অভিযোগ তিনি এনেছেন। প্রশ্ন যেটি আসে সেটি হলো যে এটি কতটা বাস্তবসম্মত যে তিনি বিপ্লবের এই ধরনের অভ্যুত্থানের ঠিক 2 বছর 4 মাস 5 মাসের মাথায় একেবারে বীরের ভেসে ফিরবেন, এটি কি সম্ভব হবে? আমার কাছে মনে হয় না যে এটা ওরকম রিয়ালিস্টিক। আমি অ্যাকচুয়ালি মানে পার্শিয়ালি উনার এগুলো শুনেছি, এবং উনার প্রশ্ন উত্তর যে বেশিরভাগে উনার ছেলে ওটার জবাব দিয়েছে, যাই হোক এগুলো দেখেছি। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় যে কথাটি আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া এই মুহূর্তে বাংলাদেশের সাথে সম্পর্কটা একটু বেটার করতে চাচ্ছে, এবং বিশ্বমঞ্চে ইন্ডিয়াও কিন্তু একটা নাজুক অবস্থায় আছে। ইন্ডিয়ার সাথে আমেরিকার অত সম্পর্ক ভালো না, এবং ইসরায়েলের সাথে অতিরিক্ত দহরম মহরমের ফলে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের সাথে তাদের সম্পর্ক অনেক খারাপ হচ্ছে। তো ইন্ডিয়ার পক্ষে জন্য শেখ হাসিনা এখন অনেকটা একটা বার্ডেনের মতো, কিন্তু এখন এই বার্ডেনটা এরকম, এটাকে রাখাও যায় না, এটাকে ছাড়াও যায় না। তো আমি ঠিক জানি না এই পদক্ষেপটা, 1 নম্বর হতে পারে টাইমিং, এই 5ই আগস্টে যাতে এরকম বিরাট উদযাপন না হয় সেখান থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া হলো। 2 নম্বর কথা, উনি হয়তো দেশে ফিরতে চান, সেটাতে মানে সেটা আমি কি বলবো মানে ডাউট করি না, কিন্তু ফিরার পথটা কি? উনাকে তো বিচার ব্যবস্থায় উনাকে ফাঁসির কথা বলা হয়েছে। আমার কাছে মনে হয় না যে উনি ফিরলে উনাকে সাথে সাথে নিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, এরকম না। তবে অবশ্যই উনাকে বিচারের মুখোমুখি হতে হবে। হ্যাঁ 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 অবরুদ্ধ থাকতে হবে, এবং এখন ধর উনার অনেক বয়স হয়েছে, কিভাবে কি হবে এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে উনি যাবে কিনা। কিন্তু এখন পলিটিক্সে তো অনেক জিনিস থাকে, এটা একটা অনেক বড় সিগন্যাল হতে পারে উনি উনার দলকে দিচ্ছেন যাতে আওয়ামী লীগ বাংলাদেশের ভিতর আরো সংহিত হতে পারে, এগুলো হতে পারে, অনেক ধরনের কারণ হতে পারে। কিন্তু যদি রিয়ালিস্টিকলি উনি একেবারে ফিরে এসে সদর্পে আবার আওয়ামী লীগ, এটা আমার কাছে মনে হয় না এত সহজ। মানে এটা তো মাত্র 2 বছর গেছে, এখন এই পরিস্থিতি আসার জন্য অনেক সময়, মানে এখনো হয়তো ঢাকা শহরের অনেক দেয়াল থেকে রক্তের দাগ পুরোপুরি মুছে নাই, এমনটা হতে পারে। গুলির যে দেয়াল ছিদ্র করেছে সেই গুলিগুলো হয়তো এখনো হয়নি। ঠিক সেই জায়গায় একেবারে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে একেবারে ওপেনলি ফেরা, সেটি হয়তো আসলে বাস্তবসম্মত নয়, এবং আল জাজিরা রিপোর্টও এমনটি বলছিল। আমি একটু সময় খুব কম আছে বলে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে যাই। একটা হলো যে ওনার ফেরাটা কতটা বাস্তবসম্মত, দ্বিতীয় হলো যে প্রশ্নটি প্রফেসর ডক্টর মেহনাজ মোমেনা তুলছিলেন যে ভারত এই সময়টায় এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে এত বড় ঝুঁকি কেন নিতে গেল, এবং সেক্ষেত্রে বাংলাদেশ যে প্রতিক্রিয়াটি দেখিয়েছে, বিবৃতি, সেটির মূল্যায়নটা আপনার কাছে একটু শুনি। এখানে তো এখন আপনার এই বিষয়টা নিয়ে যতগুলো অ্যানালিসিস বা বক্তব্য আমরা মিডিয়াতে দেখতে পাই, বা যে অ্যানালিসিস গুলো অনেকটা হচ্ছে আপনার রিউমার বেসড, বিভিন্ন ধরনের কন্টেম্পলেশন, জল্পনা কল্পনা। এটি নিঃসন্দেহে এটা বাস্তবসম্মত নয়। আপনার ধরেন উনি কনভিক্টেড অলরেডি, এখানে কতগুলো বিষয় আছে যেগুলো খুবই টেরিফাইং ওনার জন্য। সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে যে জুলাই ম্যাসাকার নিয়ে অলরেডি ইউনাইটেড নেশনস এর যে এগ্রিড আপন একটা নাম্বার আছে, যেটি হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে শুরু করে সবাই কিন্তু সেটিকে সাইট করে এবং সেটি ক্রেডিবল। তো সেটা একটা বিষয়। এটি কিন্তু অন্যদের ক্ষেত্রে আপনার মানে বিষয়টা অনেকটা এরকম। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেটি মধ্য দিয়ে অনেকজনকে ফাঁসি দেওয়ার রেকর্ড রয়েছে, সো এটাকে কিভাবে গভর্নমেন্ট ইউজ করবেন, উনি যদি রিটার্ন করেন
সেটি অনেক বেশি আপনার হচ্ছে যে এখানে আনসার্টেনটি আছে, অস্পষ্টতা আছে, কিন্তু এটি অনেক বেশি সহজ না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে দেখুন, আমি যেটি বলছেন যে এখানে একটা বড় উদ্দেশ্য হতে পারে আপনার দুটো, একটা হচ্ছে ইন্ডিয়ার উদ্দেশ্য, আরেকটা হচ্ছে আওয়ামী লীগের উদ্দেশ্য। আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে যে জুলাইয়ের 2nd আপনার হচ্ছে অ্যানিভার্সারিতে একটা তার নেতা কর্মীদের একটা মেসেজ দেয় যে না, আমরা এখনো মানে শেষ হয়ে যায়নি, আমরা আছি, সেটি একটা জানান দেয়া। এটা হচ্ছে ওনার আওয়ামী লীগের একটা উদ্দেশ্য থাকতে পারে। আর ইন্ডিয়ার উদ্দেশ্য হচ্ছে যে ইন্ডিয়া হয়তো এটি বুঝাতে চাচ্ছে, দেখুন আপনারা ইলেকশন করেছেন, আপনারা গভর্নমেন্ট ফর্ম করেছেন, কিন্তু আমাদের হাতে এখন একটা রুটি আছে চাল দেয়া। সো এটা হচ্ছে যে সেটা যেভাবে আপনার রয়টার্স লাইভ করেছে, আপনি দেখুন ইন্ডিয়া তার ক্যাপাসিটি গুলাকে ইউজ করছে। ইন্টারন্যাশনাল মিডিয়া এর আগে যে রয়টার্স যেভাবে ইন্টারভিউ করেছে, তো সেটিও আমরা দেখেছি। তো মোটের উপরে আপনি এই বিষয়টা স্ট্র্যাটেজিক্যালি হয়তো তারা ওনাদের দিক থেকে এই চিন্তাগুলো আসছে, কিন্তু এটা বাস্তবে অনেক বেশি কঠিন। তবে এখানে একটা আমি বলবো যে সবই আপনার রাজনীতিতে বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে আপনার পসিবল, যদি পাওয়ারের ক্ষেত্রে কোনো শিফট ঘটে। আপনার বর্তমান গভর্নমেন্টের যদি সে তার পাওয়ার হোল্ডিং এর জায়গায় কোনো বিচ্যুতি ঘটে অথবা কোনোভাবে যে সে যদি উইক হয়, সেখানে আপনার পরিস্থিতি কখনো, বাট সেটা একেবারে দূরতম কোনো কিছু একটা মনে হচ্ছে, তখন ঘটতে পারে। কিন্তু আপনার এই গভর্নমেন্ট মাত্র ফর্ম করেছে এবং তার বর্তমান আপনি গতকালকে যে রেসপন্স, যে স্টেটমেন্টটা সে দিয়েছে, সেই স্টেটমেন্টটা অনেকটা ক্লিয়ারলি এই গভর্নমেন্টের একটা মারাত্মক লেভেলের একটা স্টেটমেন্ট। তো সেই স্টেটমেন্টটা থেকেও সে কিছু এই গভর্নমেন্ট কিছু তার অ্যাটিটিউড কিন্তু শো করেছে। তো সেদিক থেকেও যদি আপনি চিন্তা করেন, বিষয়টা কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড না। আই সি অনলি পসিবিলিটি যে এখানে যদি পাওয়ার শিফট হয় তখন ওনারা আসতে পারেন, হয়তো তখন হচ্ছে আপনারা। এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আমরা বিএনপি, জামাত মানে প্রধান যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে অনেক বিষয়ে অনৈক্য দেখছি, দ্বিমত দেখছি, কোথাও কোথাও সংঘর্ষ দেখছি। কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগ ফিরবে এমন একটি ইস্যু আসলেই তারা আবার একত্র হয়ে সেটার প্রতিহত করার চেষ্টা করবে। রাজনৈতিক ভ্যাকুয়ামটাও তারা কাজে লাগাতে পারবে না। হ্যাঁ, এটি আপনি গতকালকে দেখেছেন যে গত 2 দিনে যে প্রোগ্রামগুলো হয়েছে আপনার এনসিপি, জামাত এবং বিএনপির বিভিন্ন জায়গায়, এর আগে কিছু যে সংঘর্ষ আপনি যদি চিন্তা করেন, এই সংঘর্ষের পরেও জুলাইয়ের যখন উদযাপনে যে প্রোগ্রামগুলো, এনসিপির প্রোগ্রামে আপনার বিএনপি গভর্নমেন্টের লোকজন গিয়েছে, তারপরে আপনি দেখেন তারা ওই ডাইনামিক্সে আপনি যেটা বলেছেন এটা অনেক বেশি ট্রু, যে ওই জায়গায় আমরা যদি ওখানে ডিভাইডেড থাকি তাহলে দে মে টেক অ্যাডভান্টেজ এনি টাইম। তো ওই জায়গাতে তারা এক, এবং সেটি ইজি হবে না এই কারণে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান মতামত সময়ের জন্য। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, সেই কারণে আজকে শেষ করতে হবে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।